দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি, তাদের আমি আন্তরিক স্বাগত জানাই। দেখো, আমি কয়েকদিন ধরেই এই মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশের যে কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, এবং এখানে আঞ্চলিক অংশের আমি কিছু কোশ্চেন অ্যান্সার বলে দিয়েছি। আজকে বাকিগুলো বলে দেবো। দেখো, আজকে বলেছে যে কোশ্চেনে 2 নম্বর কোশ্চেনগুলো দেখো। মরুস্থলী কী? মরুস্থলী হচ্ছে রাজস্থানের মরুভূমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত অংশটিকে মরুস্থলী বলা হয়। রাজস্থানের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত অঞ্চলকে মরুস্থলী বা মৃতের দেশ বলে। মরুস্থলী কথার অর্থ হচ্ছে মৃতের দেশ। এখানে মরুভূমির বিস্তার এত বেশি যে সেখানে উষ্ণতার কারণে এবং মরুভূমির বিস্তারের কারণেই জীবজগতের এখানে অস্তিত্ব বজায় রাখা খুবই অসুবিধাজনক। সেই জন্য এই জায়গাটিকে মরুস্থলী বলা হয়। তোমাদের এই বইতে পেজ নাম্বার 82-তে এর উত্তর পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আসছি কচ্ছের রণ। কচ্ছের রণ কি? কচ্ছের রণ এখানে দেখো, কচ্ছের রণ বইতেই দেয়া আছে, তোমরা দেখে নাও। কচ্ছের রণ দেখো, কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমিকে কচ্ছের রণ বলে। কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলাময় দেশ। উত্তরের অঞ্চল যে অংশ আছে সেটা হচ্ছে বৃহৎ কচ্ছ রণ, এবং যেটা হচ্ছে দক্ষিণ পূর্বের অংশ সেটা হচ্ছে ক্ষুদ্র কচ্ছের রণ। ঠিক আছে, এই অঞ্চলটি সম্পর্কে আরও কিছু এখানে বলা আছে, দেখে নিও। পেজ নাম্বার 85 সেখানে বলা আছে যে অঞ্চলটি নিচু হয়ে যাওয়ার জন্য বর্ষাকালে প্রবল জোয়ারে সমুদ্রের জল ঢুকে পড়ে। ঠিক আছে, এখানে এই সময় বাকি সময়টা শুকনো থাকে, এবং এখানে আরও অনেক কিছু বলা আছে, সেগুলো দেখে নিও। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে পরের কোশ্চেন, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। পশ্চিমী ঝঞ্ঝার যে সংজ্ঞাটি সেটি তোমাকে দেখতে গেলে আসতে হবে 99 পেজ। ঠিক আছে, পেজ নাম্বার 99। দেখো, পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত দুর্বল ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে মাঝে মাঝে এক নাগাড়ে 2-3 দিন হালকা ঝিরঝিরে বৃষ্টি এবং জম্মু কাশ্মীরে তুষারপাত হয়। এইটি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক আছে, আচ্ছা এরপরের কোশ্চেনটি দেখো, দুন বলতে কি বোঝায়? দুন বলতে কি বোঝায় এইটা তোমার এর আগে ভারতের বৃহত্তম দুন সম্পর্কে আমি বলেছি। ভারতের বৃহত্তম দুন হচ্ছে দেরাদুন। আর দুন বলতে কি বোঝায় সেটা বোঝাতে গেলে তোমাকে আসতে হবে তোমারই পেজ, ঠিক আছে, তোমার বইয়ের দেখো, দেখে নাও, আমার বইতেই আছে দুন উপত্যকা। শিবালিক উত্থানকালে উচ্চ অংশ থেকে আসা নদীগুলি শিবালিকে আটকে পড়ে হ্রদ তৈরি করে এবং পলি বালি নুড়ি দ্বারা ভরাট হতে থাকে। পরে শিবালিক অংশ কেটে হ্রদ তৈরি হয় এবং হ্রদের জল সরে গিয়ে তৈরি হয় ওই অংশে উপত্যকা। এই উপত্যকাগুলোকে স্থানীয় ভাষায় দুন বলে। তাহলে ভারতের বৃহত্তম দুন হচ্ছে দেরাদুন। ঠিক আছে, আচ্ছা আসছি পরের কোশ্চেনে। আচ্ছা, পরের কোশ্চেনটি বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কী কী? এটি হচ্ছে তোমার 5 নম্বর কোশ্চেন। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনের উত্তর তুমি যদি জানতে চাও তাহলে এখানে আসতে হবে তোমাকে 93 পেজ। দেখো, দুটি উদ্দেশ্য বলে দিয়েছি। দুটি উদ্দেশ্য হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ করা, বর্ষায় নদী নালা পুকুর জলাশয়ে পৃষ্ঠ জলের পরিমাণ বাড়িয়ে অন্য ঋতুর জল সংরক্ষণ এবং ভৌমজলের ভাণ্ডার বৃদ্ধি করা। ঠিক আছে, পৃষ্ঠজল কি আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি, দেখে নিও। আর এরপরে কোশ্চেন, ধাপ চাষের কী গুরুত্ব? ধাপ চাষের গুরুত্ব তুমি যদি জানতে চাও তাহলে আসতে হবে এখানে তোমাকে 105 পাতা। ঠিক আছে, দেখো ধাপ চাষ, দেখো পাহাড় ও পর্বতের ঢালু অংশ কেটে একটি সমতল ভূমি তৈরি করা হয়, ধাপ চাষ তৈরি করা হয়। এতে মৃত্তিকা ক্ষয় ভীষণভাবে কমানো যায়। তাহলে গুরুত্ব কি? এতে মৃত্তিকা ক্ষয় ভীষণভাবে কমানো যায়। আচ্ছা, এই ধাপ তৈরির জন্য কিন্তু কারিগরি জ্ঞানের খুব প্রয়োজন হয়। ধাপ কিন্তু বিভিন্ন রকমের হয়,
বেঞ্চ সোপান, পর্যায়িত সোপান, সমতল সোপান, আর এর মাধ্যমে তোমার ক্ষয়ও প্রতিরোধ করা যায়। ঠিক আছে, মৃত্তিকা ক্ষয় রোধ করা উদ্দেশ্য। আচ্ছা, এরপরে দেখো ভূস্বর্গ বলতে কি বোঝায়। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, এবং এখানে ভূস্বর্গ এই জন্য বলা হয়, এটা হচ্ছে সৌন্দর্যে মণ্ডিত একটি অঞ্চল, প্রাকৃতিক শোভাযুক্ত সৌন্দর্যে মণ্ডিত অঞ্চল, সেই জন্য এই কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। নীলগিরি নামকরণের কারণ কি? নীলগিরি নামকরণের কারণ হচ্ছে, দেখো তুমি যদি জানতে চাও যে কোথায় দেওয়া আছে নীলগিরি নামকরণের কারণ, তাহলে আমি বলবো এখানে তুমি 83 পেজে আসবে। 83 নম্বর পেজে দেওয়া আছে নীলগিরি নামকরণের কারণ। দেখো নীলগিরিতে কি হয়, এটি পশ্চিম ঘাটের দক্ষিণে পলঘাট ফাঁক দ্বারা বিচ্ছিন্ন একটি পর্বত, এবং নীলগিরিতে কি হয়, নীলগিরিতে তোমার প্রতি 12 বছর অন্তর হালকা নীল রঙের নীল কুড়িঞ্চি ফুল ফোটে বলে এই পর্বতের নাম হয়েছে নীলগিরি। এবং এটি সম্পর্কে আরও এখানে কিছু বলা আছে, সেগুলো দেখে নিও। পেজ নাম্বার কি বললাম, 83। ঠিক আছে, যেটা নীল রঙের দেখতে বলে দূর থেকে এটা নীল রঙের একটি পর্বত মনে হয়। ঠিক আছে, আচ্ছা, বৃষ্টিপাতের ছেদ। বৃষ্টিপাতের ছেদ কাকে বলে? দেখো মৌসুমি বায়ুর কারণে কিন্তু মৌসুমি বিস্ফোরণও যেমন হয়, সেরকম বৃষ্টিপাতের ছেদও কিন্তু হয়। ঠিক আছে, যেটা হচ্ছে বৃষ্টিপাতের ছেদ, এটা রয়েছে তোমার 98 পাতায়। ঠিক আছে, 98 পাতায় রয়েছে। দেখো বৃষ্টিপাতের ছেদ হচ্ছে বর্ষাকালে, বিশেষ করে জুলাই আগস্ট মাসে মাঝে মাঝেই তোমার হিমালয় পাদদেশে মৌসুমি অক্ষ অবস্থান করায় হিমালয় পাদদেশ বরাবর প্রবল বৃষ্টি হলেও বাকি ভারতের বিভিন্ন অংশ বৃষ্টিহীন থাকে। একে বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন বলে। ব্রেক অফ মনসুনও যেমন গুরুত্বপূর্ণ, সেরকমই মৌসুমি বিস্ফোরণও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, এই জন্য এখানে বক্স করে দেওয়া আছে, দেখে নিও। এটা পেজ নাম্বার 98। ঠিক আছে, আচ্ছা দেখো উদ্ভিদকে প্রাকৃতিক স্পঞ্জ কেন বলে? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। উদ্ভিদকে কেন প্রাকৃতিক স্পঞ্জ বলে? দেখো এখানে দেয়া আছে, তুমি দেখে নিতে পারো। এটা দেখো, উদ্ভিদ হলো প্রাকৃতিক স্পঞ্জ কী করে? জলটা টানে এবং জলটা সেখানে স্থিত হয়ে রয়ে যায়। উদ্ভিদ যেমন নিজের বৃষ্টির জল ধরে রাখে, তেমনই পরোক্ষভাবে মৃত্তিকা ক্ষয় রোধের মাধ্যমে মৃত্তিকার কৌশিক জল ধরে রাখে। মৃত্তিকার স্তর ও উদ্ভিদের শেকড়ের মাধ্যমে জল অভ্যন্তরে প্রবেশ করে এবং ভৌমজলের ভাণ্ডার বাড়ায়। উদ্ভিদ জলের ভাণ্ডার ও জল চক্রকে নিয়ন্ত্রণ করে বলে উদ্ভিদরাজিকে বলা হয় প্রাকৃতিক স্পঞ্জ। ঠিক আছে, আচ্ছা, আরেকটি বাকি রয়ে গেল, সেটা হচ্ছে মৃত্তিকা গঠন। মৃত্তিকা গঠনটা তোমার 101 নম্বর পেজে আছে। ঠিক আছে, তাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মৃত্তিকা গঠনটা কি। দেখো মৃত্তিকা গঠন যে মাটির মধ্যে কাদা পলি বালির আপেক্ষিক অনুবাদ হলো মাটির গঠন। ঠিক আছে, দেখো গুরুত্ব দেওয়া আছে, গুরুত্বগুলো খুব ইম্পর্টেন্ট পড়ে নিও। এটা 101 পেজে আছে তোমার বইতে, তোমার বই যদি হয় এইটা। ঠিক আছে।